হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে এলাম ক্লাস 12-এর অর্থনীতির নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে অর্থনীতির 4th চ্যাপ্টার উৎপাদন তত্ত্ব এটা বোঝাবো। তো দেখো, উৎপাদন তত্ত্বতে কি বলা হয়েছে। উৎপাদন বলতে আমরা বুঝি উৎপাদনের উপকরণের সাহায্যে চূড়ান্ত দ্রব্য বা সেবা কার্য সৃষ্টি করা, যার থেকে উপযোগিতা পাওয়া যায়। তাহলে উৎপাদনের উপকরণ বলতে কি বোঝাতে চাইছি আমরা? কাঁচামালকে বোঝাতে চাইছি। মানে কোনো একটা দ্রব্য উৎপাদন করতে গেলে আমাদের যে সমস্ত দ্রব্যগুলো সরবরাহ দিতে হয়। তাহলে উৎপাদনের উপকরণের সাহায্যে চূড়ান্ত দ্রব্য বা সেবা কার্য সৃষ্টি করলাম, মানে ওই উপকরণগুলোকে কাজে লাগিয়ে নতুন ধরনের একটা দ্রব্য আমরা উৎপাদন করলাম। এবার নতুন যে দ্রব্যটা উৎপাদন করলাম সেই দ্রব্যটা কি হবে? আমাদের কোনো না কোনো অভাব পূরণ করবে। কোনো একটা দ্রব্য আমরা কেন উৎপাদন করি? যাতে সেই দ্রব্যটা আমাদের কোনো কাজে লাগে বা আমাদের জীবনে কোনো অভাবকে পূরণ করতে পারে বা যার কোনো উপযোগিতা আছে। তো স্বভাবতই এক্ষেত্রে কি হলো, আমরা কিছু উপকরণকে ব্যবহার করে সেটা থেকে এমন কিছু দ্রব্য উৎপাদন করলাম যেটা আমাদের কি করলো, কিছুটা অভাব পূরণ করলো। তাহলে উৎপাদনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? উৎপাদনের ক্ষেত্রে একটি ইনপুট থাকে। ইনপুট বলতে কি বোঝাচ্ছি? ইনপুট বলতে কিন্তু এই উৎপাদনের উপকরণ, এটা হলো ইনপুট, উৎপাদনের উপকরণ, বা আমরা বলতে পারি কি কাঁচামাল। একে আমরা কি বলছি তাহলে? উৎপাদনের উপকরণ। এইবার এই উৎপাদনের উপকরণকে কাজে লাগিয়ে আমরা কি পেলাম? আমরা একটি চূড়ান্ত দ্রব্য পেলাম, যাকে আউটপুট বলা হয়। আউটপুটটা কি তাহলে? এই যে দ্রব্য বা সেবা কার্য। তাহলে এই যে ইনপুট এবং আউটপুটের সাহায্যে আমরা চূড়ান্ত যে দ্রব্যটা পেলাম, সেই দ্রব্যটা আমাদের কি করলো? কোনো না কোনো উপযোগিতা বা আমাদের কোনো না কোনো কি করলো? অভাব পূরণ করলো। এটাকেই আমরা সাধারণত কি বলে থাকি? উৎপাদন বলে থাকি। এবার এই উৎপাদনের ক্ষেত্রে কিছু কিছু উপাদান দরকার হয়, যেটা আমরা আগের ক্লাসেও পড়েছি, আবার একবার বলে দিচ্ছি। উৎপাদনের ক্ষেত্রে চারটি উপাদান দরকার। কি কি? জমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটি উপাদানের দ্বারাই কিন্তু একজন উদ্যোক্তা কি করে থাকে? উৎপাদন করে থাকে। এর মধ্যে মূলধনকে আমরা কি বলে থাকি? এর মধ্যে মূলধনকে কিন্তু আমরা বলে থাকি কি, যে মূলধন হলো উৎপাদিত উপাদান। তাহলে মূলধনকে আমরা কি বলছি? উৎপাদিত উপাদান। তো এই সমস্ত উপাদানকে কাজে লাগিয়ে একজন উদ্যোক্তা কি করছে? উৎপাদন করছে, এবং সেই উৎপাদনটা কি হচ্ছে? অন্য সবার কাজে লাগছে বা সবার উপযোগিতাকে পূরণ করছে এই সমস্ত উপাদানগুলোকে কাজে লাগিয়ে। তাহলে উৎপাদনের একটা থাকছে ইনপুট, আর যে দ্রব্য বা সেবা কার্যটা আমরা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি? আউটপুট। এবার চলো দেখে নিই যে উৎপাদন অপেক্ষক কাকে বলে। তাহলে আমরা উৎপাদনের আলোচনাতে কি দেখতে পেলাম?
উৎপাদনের আলোচনাতে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা উৎপাদনের একটা ইনপুট থাকে, প্রত্যেকটা উৎপাদনের একটা আউটপুট থাকে, এবং প্রত্যেকটা দ্রব্য উৎপাদন করতে গেলে তার জন্য কিছু ইনপুট দিতে হয়, যেমন জমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো হলো সব ইনপুট। আর আমরা যে সেবাটা পাচ্ছি সেটা হলো কি উৎপাদনের ক্ষেত্রে আউটপুট। এবার উৎপাদন যে হচ্ছে, উৎপাদন সম্পর্কে আমরা কিছু ধারণা পড়ব। তো তার মধ্যে সবার প্রথম যে ধারণাটা পড়ব সেটা হলো উৎপাদন অপেক্ষকের ধারণা। উৎপাদন অপেক্ষকে কি বলা হয়েছে? কোয়ান্টিটি ইকুয়ালস টু ফ্র্যাকশন অফ x1 অ্যান্ড x2। তো এই যে বিষয়টা আমি লিখলাম, এই বিষয়টার সম্পূর্ণ অর্থ কী সেটা আমি তোমাদেরকে বলছি আস্তে আস্তে। কয়েকটা বিষয় আগে প্রথমে আলোচনা করে নিচ্ছি। ধরো একজন উদ্যোক্তা কোনো দ্রব্য উৎপাদন করছে। এবার দ্রব্যটা উৎপাদন করার জন্য সে কি করেছে? কাঁচামাল বিনিয়োগ করেছে। কাঁচামাল বিনিয়োগ করে সে তার থেকে কিছুটা পরিমাণে সে সেখান থেকে কি পেয়েছে? কিছুটা সে রিটার্ন পেয়েছে। তো এবার দেখা যাচ্ছে যে ফার্ম কি করেছে এক্ষেত্রে? এই যে x1 আর x2 এই দুটো হলো ইনপুট। তাহলে ফার্ম এক্ষেত্রে কি করেছে? দু ধরনের কাঁচামাল ব্যবহার করেছে। x1 আর x2 এই দু ধরনের কাঁচামাল ব্যবহার করেছে। এই দু ধরনের কাঁচামালকে ব্যবহার করে এই যে কোয়ান্টিটিটা লিখেছি, মানে এই দু ধরনের কাঁচামালকে একটা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করে ফার্ম একটা নির্দিষ্ট কোয়ান্টিটির দ্রব্য ফার্ম পেয়ে থাকে, ঠিক আছে? এবং সেটা কিসের ওপর নির্ভর করে? ফ্র্যাকশনের ওপরে নির্ভর করে। মানে x1 আর x2 নিয়োগ করে কতটা কোয়ান্টিটি আমি পাবো সেটা কিন্তু সঠিকভাবে বলা যায় না। সেই জন্য এটাকে আমরা কি করি? ফ্র্যাকশনের মাধ্যমে দেখিয়ে থাকি। ধরো ফার্ম কিউ নামক একটি দ্রব্য উৎপাদন করলো। কিউ নামক দ্রব্যটা কতটা পরিমাণে উৎপাদন করেছে? কিউ নামক দ্রব্য স্মল কিউ পরিমাণ উৎপাদন করলো। ফার্ম দুটি কাঁচামাল, দুটি ইনপুট ব্যবহার করেছে। ক্যাপিটাল x1 এবং ক্যাপিটাল x2। ক্যাপিটাল x1টা কত পরিমাণে ব্যবহার করেছে? পরিমাণটা যদি বলি, ক্যাপিটাল x1টা স্মল x1 পরিমাণ, আর ক্যাপিটাল x2টা স্মল x2 পরিমাণ কি করেছে? ফার্ম ব্যবহার করেছে। তাহলে এক্ষেত্রে এই যে এতটা করে পরিমাণ ফার্ম ব্যবহার করলো, আর এই যে কিউ নামক দ্রব্যটা ফার্ম কতটা পরিমাণে পেয়েছে? স্মল কিউ পরিমাণে ফার্ম পেয়েছে। তাহলে কতটা পরিমাণ পাবে এই স্মল কিউটা সেটা নির্ভর করে ফ্র্যাকশন অফ x1 এবং x2 এর ওপরে, যেটাকেই কি বলা হয়ে থাকে? উৎপাদন অপেক্ষক বলা হয়ে থাকে। ধরো স্মল x1 যেটা, সেটা ধরো 10 কেজি, স্মল x2টা ধরো 20 কেজি। তাহলে কোয়ান্টিটি এখানে কি হতে পারে? এক হতে পারে 10 × 20, একটা হতে পারে 200 কেজি, আবার আরেকটা হতে পারে তাহলে দেখো দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা ক্ষেত্রে পেলাম 200 কেজি, একটা ক্ষেত্রে পেলাম 30 কেজি।
এটা কিন্তু পার্থক্য হয়ে যায়। সেই জন্যই কিন্তু আমরা উৎপাদন অপেক্ষকের যে ফর্মুলাটা লিখি সেখানে আমরা লিখি হচ্ছে কিউ ইকুয়ালস টু এফ x1, x2। তো এবার যেটা বললাম সেটা তো তোমরা দেখতে পেলে যে উৎপাদন অপেক্ষক কাকে বলে এবং উৎপাদনের ক্ষেত্রে আমরা কি কি ইনপুট ব্যবহার করেছি এবং তার পরিবর্তে আমরা কি কি ধরনের রিটার্ন পেয়েছি। তো এবার দেখো উৎপাদনের যে আউটপুটটা বা রিটার্নটা এটা কিন্তু অনেকটাই উৎপাদন শৈলী বা টেকনোলজির ওপরে কিন্তু নির্ভর করে থাকে। মানে তুমি যত ভালো উৎপাদন শৈলী ব্যবহার করবে তোমার রিটার্ন তত ভালো আসবে। সেটা তোমার দক্ষ শ্রমিক হতে পারে অথবা আধুনিক যন্ত্রপাতি হতে পারে। তুমি যত ভালো ইনপুট দেবে তুমি তার রিটার্নটা কিন্তু ততটাই ভালো পাবে। তো এটাই হলো কি মানে সর্বাধিক মানে তুমি সম্পদের সর্বোত্তম ব্যবহার সম্ভব হয় তুমি যত ভালো তুমি ইনপুট দিতে পারবে তার আউটপুটটা তত বেশি আসবে এবং তখন কম সম্পদের দিয়ে বেশি মাত্রায় কিন্তু রিটার্ন পাওয়া সম্ভব হবে। তো যেহেতু রিটার্নটা যেটা পাচ্ছি সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না বা বোঝাতে পারছি না যে কতটা ইনপুট দিলে কতটা আউটপুট পাবো, সেই জন্যই সম্পূর্ণ বিষয়টাকে আমরা উৎপাদন অপেক্ষকের মাধ্যমে বর্ণনা করে থাকি। তো সেই জন্যই বলা হলো যে কোয়ান্টিটি ইকুয়ালস টু ফ্র্যাকশন অফ x1 অ্যান্ড x2 এর ওপরে বিষয়টা নির্ভর করে থাকে। এবার উৎপাদন করার সময় আমরা একটা সময়কালের কথা পড়ি। অর্থনীতিতে দুটো সময়ের কথা আমাদেরকে পড়তে হয়, একটা হলো স্বল্পকাল আর একটা হলো দীর্ঘকাল। স্বল্পকাল বলতে কি বোঝায়? স্বল্পকাল বলতে সাধারণত মানে স্বল্পকাল বলতে নির্দিষ্ট করে কিন্তু কোনো সময়কালকে ঠিক বোঝানো যায় না, কিন্তু তোমাদেরকে বিষয়টা বোঝানোর জন্য আমি একটা সময়কালকে উদাহরণ হিসাবে কাজে লাগিয়ে বোঝাচ্ছি। যেরকম ধরো স্বল্পকাল বলতে সাধারণত আমরা 0 থেকে 5 বছর মানে ফার্মটা সবে মানে উৎপাদন শুরু করেছে সেখান থেকে 5 বছর সময়কাল অবধি আমরা স্বল্পকাল বলি। এবং 5 বছরের অতিরিক্ত মানে ধরো 10 বছর বা 15 বছর সময়কাল যদি হয় সেটা হলো কি উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘকাল। তাহলে এই স্বল্পকালের ক্ষেত্রে কি হয়? স্বল্পকালের ক্ষেত্রে ফার্ম যে ইনপুটটা দেয় সেই ইনপুটটা দু ধরনের হয়ে থাকে, একটা হলো স্থির উপাদান আর একটা হলো পরিবর্তনীয় উপাদান। খুব ভালো করে বুঝবে স্থির উপাদান আর পরিবর্তনীয় উপাদান কাকে বলে। স্থির উপাদান হলো ফার্মের যে ব্যয়গুলো স্বল্পকালে কোনো পরিবর্তন করা যায় না, যে ব্যয়গুলো ফার্মকে বাধ্যতামূলক করতেই হয় সেটাকে আমরা বলে থাকি কি স্থির উপাদান। যেরকম ধরো জমি বাড়ির খাজনা, স্থায়ী কর্মচারীদের বেতন, বিমার প্রিমিয়াম, এগুলো উৎপাদন হোক বা নাই হোক ফার্মকে দিতেই হবে। ফার্ম বেশি উৎপাদন করলেও তাকে একই অ্যামাউন্টই দিতে হবে, এই অ্যামাউন্টগুলো কখনো চেঞ্জ হয় না। তো সেই জন্য এই উপাদানগুলোকে বা এই ইনপুটগুলোকে আমরা কি বলে থাকি? স্থির ব্যয় বলে থাকি। আর একটা টার্ম বললাম যেটা হলো পরিবর্তনীয় ব্যয়। পরিবর্তনীয় ব্যয় কাকে বলে? পরিবর্তনীয় ব্যয় হলো স্বল্পকালে উৎপাদন বাড়া বা কমার সাথে সাথে যে ব্যয়গুলো ক্রমাগত পরিবর্তন হতে থাকে সেই ব্যয়গুলোকে আমরা পরিবর্তনীয় ব্যয় বলে থাকি। যেরকম ধরো অস্থায়ী কর্মচারীদের বেতন, তারপরে পরিবহন খরচ, কাঁচামালের খরচ, এই সমস্ত ব্যয়গুলো হলো পরিবর্তনীয় ব্যয়। কেন কি উৎপাদন হলো না, কাঁচামালের খরচ নেই, উৎপাদন হলো না, পরিবহনের কোনো খরচ নেই, উৎপাদন না হলে ইলেকট্রিসিটি বাবদ কোনো টাকা খরচ করতে হয় না। তো সেই জন্য এই সমস্ত ব্যয়গুলোকে আমরা কি বলে থাকি? পরিবর্তনীয় ব্যয় বলে থাকি। তো একটা ফার্মের স্বল্পকালে কিন্তু স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় এই দু ধরনের ব্যয় কিন্তু থাকে, কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে ফার্মের একটাই ব্যয় থাকে যেটা হলো কি শুধুমাত্র পরিবর্তনীয় ব্যয়, স্থির ব্যয় বলে কিছু থাকে না। কেন থাকে না? তার কারণ হলো দীর্ঘকালে ফার্ম সব টাকাগুলো অলরেডি শোধ করে ফেলেছে। মানে ধরো কোনো একটা জমি প্রথমে ফার্ম জমিটা লিজে নিয়ে ব্যবসা শুরু করেছিল, পরে তার মুনাফা, দীর্ঘকালে সে ব্যবসা করছে মানেই তার মুনাফা হয়েছে, তাহলে সে সেই মুনাফার টাকাটা দিয়ে কি করেছে? জমিটা নিজেই কিনে নিয়েছে, তখন তাকে আর জমি বাবদ খাজনা দিতে হচ্ছে না।
বিমার যে প্রিমিয়ামগুলো তাকে দিতে হচ্ছিল সেই প্রিমিয়ামগুলোও কিন্তু তাকে আর বহন করতে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে দীর্ঘকালে ফার্মের স্থির ব্যয় বলে কিন্তু আর কিছু থাকে না, সবটাই পরিবর্তনীয় ব্যয়তে রূপান্তরিত হয়ে যায়। তো তাহলে কি দেখতে পেলাম, স্বল্পকালের ক্ষেত্রে ফার্মের স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় দু ধরনের ব্যয়ই থাকে, কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে ফার্মের শুধু একটাই ব্যয় থাকে, যেটা হলো কি শুধুমাত্র পরিবর্তনীয় ব্যয়ই থাকে। এবার বলা হচ্ছে স্বল্পকালের ক্ষেত্রে কিন্তু ফার্মের উপাদানগুলোকে কোনো পরিবর্তন করা যায় না। যেরকম ধরো মানে স্বল্পকালের ক্ষেত্রে ধরো ফার্ম যেখানে প্রোডাকশন করা শুরু করেছিল, যে জমিটা নিয়ে শুরু করেছিল সেখানেই ফার্মকে করতে হয়, সেটাকে আবার অন্য কোথাও শিফট করতে পারে না, বা উৎপাদনের পরিমাণকে বাড়ানো কমানো এগুলো সম্ভব হয় না। কেন কি তখনও উদ্যোক্তার কিন্তু অতটাও নলেজ থাকে না, সে অতটাও বুঝতে পারে না যে বেশি করে উৎপাদন বাড়ালে তার প্রফিটও হতে পারে বা লসও হতে পারে, সেই জন্য কিন্তু সে সেই রিস্কটা কোনোভাবেই বহন করতে চায় না। কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে কিন্তু এটা সর্বদাই পরিবর্তনশীল। কেন কি দীর্ঘকালে ফার্ম ওই জায়গাটা ছাড়াও আরও অন্যান্য জায়গায় তার ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে পারে, এছাড়াও ফার্ম কি করতে পারে তার প্রোডাকশনটাকে আরও বাড়াতে পারে। কেন কি আস্তে আস্তে করে সে নিজের মধ্যে সে অনেকটা নলেজ গেইন করে ফেলেছে। এটা হলো স্বল্পকাল আর দীর্ঘকালের মধ্যে একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হলো কি, যে স্বল্পকালের ক্ষেত্রে যদি কোনো ফার্মের ক্ষতিও হয় সেক্ষেত্রে কিন্তু ফার্মটা কিন্তু উৎপাদন কাজ চালিয়ে যায় দীর্ঘকালে লাভের প্রত্যাশায়। স্বল্পকালে সবে শুরু করেছে, ভাবছে দীর্ঘকালে গিয়ে তার লাভ হতে পারে, এই লাভের প্রত্যাশায় সে কিন্তু কাজটা চালিয়ে যায়। কিন্তু দীর্ঘকালে যদি কোনো ফার্মের ক্ষতি হয় তাহলে কিন্তু দীর্ঘকালে সে ক্ষতি স্বীকার করে কখনোই উৎপাদনটা চালাবে না, সে কিন্তু উৎপাদন কাজ বন্ধ করে দেবে। তাহলে এটাই হলো কি স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে পার্থক্য কি, আমি তোমাদেরকে পার্থক্যটা কিন্তু বুঝিয়ে দিলাম। এবার চলো নতুন আর একটা টপিক নিয়ে আলোচনা করি। তো উৎপাদনের ক্ষেত্রে দেখো আমরা তিনটে ধারণা পড়ব: মোট উৎপাদন টোটাল প্রোডাকশন, গড় উৎপাদন অ্যাভারেজ প্রোডাকশন, প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন। তা মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কাকে বলে সেটা জানতে হবে। উৎপাদনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম দুটো ইনপুট থাকে, ইনপুট আমরা দুটো পড়েছি, একটা x1 আর একটা x2। এবার ধরো আমরা x2টাকে স্থির রাখলাম, x2টাকে আমরা স্থির রেখেছি। এই x2টাকে স্থির রেখে আমরা x1কে ক্রমাগত বাড়িয়েছি, 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট, এইভাবে 10 ইউনিট অবধি আমরা x1কে নিয়োগ করেছি। এই x1কে 10 ইউনিট অবধি নিয়োগ করার জন্য আমরা এবং শ্রমিক নিয়োগ করার জন্য আমরা যে রিটার্নটা পাই সেটাই হলো কি মোট উৎপাদন। এবং এই মোট উৎপাদন কিসের ওপরে নির্ভর করে, যেটা বলেছিলাম কোয়ান্টিটি নির্ভর করে ফ্র্যাকশন অফ x1 অ্যান্ড x2, যেটা হলো উৎপাদন অপেক্ষকের ওপরে মোট উৎপাদনটা নির্ভর করে থাকে। এবার দেখো যত আমি ইনপুট বাড়িয়েছি মোট উৎপাদন কিন্তু বাড়ছে, বাড়তে 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 একটা জায়গাতে এসে মোট উৎপাদন কিন্তু স্থির হয়ে গেছে। মানে 8 এবং 9তম ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন স্থির হয়ে গেছে। তারপরে যেই 10 ইউনিট নিয়োগ করেছি সঙ্গে সঙ্গে মোট উৎপাদন কিন্তু আমার কমে গেছে। তাহলে একটা উপাদানকে স্থির রেখে যদি একটা উপাদানকে ক্রমাগত বাড়াতে থাকি তাহলে মোট উৎপাদন একটা পর্যায় অবধি বাড়ে, তারপরে মোট উৎপাদন স্থির হয়, তারপরে কিন্তু মোট উৎপাদন আস্তে আস্তে করে কমে যেতে থাকে। এটা গেল মোট উৎপাদন। গড় উৎপাদন কিভাবে পাই? মোট উৎপাদনকে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি, মানে গড় উৎপাদন তাহলে কিভাবে পাবো? টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই কোয়ান্টিটি। মানে দেখো 10 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 10, 26 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 13, 42 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 14, 56 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 14, 70 ডিভাইডেড বাই 5 14। এইভাবে আমরা গড় উৎপাদন পেয়ে থাকি। মানে মোট উৎপাদনের পরিমাণকে আমরা মোট উৎপাদনকে যদি বিনিয়োগের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় উৎপাদন পেয়ে থাকি। এবার গড় উৎপাদনের ক্ষেত্রে দেখো নিয়োগের পরিমাণ বাড়ানোর সাথে সাথে গড় উৎপাদনে কি হলো, গড় উৎপাদনটাও কিন্তু একটা পর্যায় অবধি বেড়েছিল।
গড় উৎপাদনটা কি হলো, নিয়োগের পরিমাণ বাড়ানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে গড় উৎপাদনটা কি হয়েছে, গড় উৎপাদনটাও কিন্তু বেড়েছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু কি হয়েছে, গড় উৎপাদনটা কিন্তু আস্তে আস্তে করে কমে যেতে শুরু করেছে। এবার আমরা প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে চলে আসি। প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে আমরা কি পাই, প্রান্তিক উৎপাদন কাকে বলে, প্রান্তিক উৎপাদন হলো 1 ইউনিট অতিরিক্ত বিনিয়োগের জন্য, মানে 1 থেকে 2, এটা হলো 1 ইউনিট অতিরিক্ত নিয়োগ। 1 ইউনিট অতিরিক্ত নিয়োগের জন্য মোট উৎপাদনের যে পরিবর্তন হয়, মানে প্রথমে দেখো 1 ইউনিট নিয়োগ করেছি, মোট উৎপাদন ছিল 10, সেজন্য প্রান্তিক উৎপাদনও লিখেছি 10। দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে 2 ইউনিট নিয়োগ করেছি, মোট উৎপাদন হয়েছে 26। তাহলে 26 যদি হয় তাহলে 26 মাইনাস 10 ইকুয়ালস টু 16 হলো। পরেরটার ক্ষেত্রে কি হবে, আবার 42 মাইনাস 26, 42 মাইনাস 26 ইকুয়ালস টু 16। তাহলে এইভাবে আমরা কি পেয়ে থাকি, প্রান্তিক উৎপাদন পেয়ে থাকি, মানে 1 ইউনিট অতিরিক্ত নিয়োগের জন্য মোট উৎপাদনের যে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলে থাকি, প্রান্তিক উৎপাদন বলে থাকি। প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে দেখো মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদনও একটা পর্যায়ে মানে কমেছিল, আবার গড় উৎপাদনও একটা পর্যায়ে কমেছে, আবার প্রান্তিক উৎপাদনও কমেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে প্রান্তিক উৎপাদন কিন্তু 0 হয়েছে, তারপরে প্রান্তিক উৎপাদন মাইনাস হয়েছে, কিন্তু কখনোই তোমরা কিন্তু গড় উৎপাদন কিন্তু কখনোই মাইনাসে দেখতে পাবে না। প্রান্তিক উৎপাদনটা মাইনাসে হতে পারে, কিন্তু গড় উৎপাদন কিন্তু কখনোই মাইনাসে হতে পারে না। এবং মোট উৎপাদন একমাত্র মানে মোট উৎপাদন যদি 0 হয় তখনই গড় উৎপাদন 0 হতে পারে, কিন্তু প্রান্তিক উৎপাদন কিন্তু কমতে কমতে 0ও হতে পারে, আবার প্রান্তিক উৎপাদন কমতে কমতে মাইনাসেও চলে যেতে পারে। তাহলে এখানে আমরা কিন্তু আজকে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কাকে বলে এবং মোট, গড় আর প্রান্তিক কীরকমভাবে পরিবর্তিত হয় সেটা সম্পর্কে কিন্তু পড়লাম। তাহলে দেখো এবার যেটা পড়বো সেটা হলো কি, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কি। এই একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে যে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। তাহলে এক্ষেত্রে আমরা সম্পর্কটা কি দেখতে পাচ্ছি, যে 1 ইউনিট অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত মানে একটি কাঁচামাল 1 ইউনিট করে অতিরিক্ত নিয়োগের জন্য কি হয়েছে, গড় উৎপাদনও বেড়েছে, প্রান্তিক উৎপাদনও কিন্তু বেড়েছে। গড় উৎপাদন বাড়তে 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 একটা সময় এসে গড় উৎপাদন স্থির হয়ে গেছে, এবং প্রান্তিক উৎপাদনও বাড়তে বাড়তে একটা পর্যায়ে এসে প্রান্তিক উৎপাদনও স্থির হয়ে গেছে। এটা হলো সম্পর্ক। এবং যখন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুটোই স্থির হয়ে যায় তখন গড় উৎপাদন সমান সমান প্রান্তিক উৎপাদন হয়। তাহলে দেখো এক্ষেত্রে এখানে এসে এটা স্থির, এখানে এসে এটাও স্থির, 14, তাহলে এই দুটোই গড় উৎপাদন সমান সমান প্রান্তিক উৎপাদন হলো। এবার তারপর থেকে কি হয়, গড়টাও কমতে থাকে, প্রান্তিকও কমতে থাকে, কিন্তু গড় উৎপাদন যে হারে কমে প্রান্তিক উৎপাদন কিন্তু তার থেকে বেশি হারে কমে। দেখো এটা 13 থেকে 12 হয়েছে, এটা 8 থেকে 6 হয়েছে, এটা 12 থেকে 11 হয়েছে, এটা 6 থেকে 4 হয়েছে। কমতে কমতে এটা দেখো 10, 9, 8, আর এটা কমে 4, 2, 0, -2তে চলে গেছে। তাহলে গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদনের মধ্যে আমরা সম্পর্কতে কি পড়লাম, যে 1 ইউনিট করে অতিরিক্ত নিয়োগ বাড়ার সাথে সাথে কি হয়, গড় উৎপাদনও বাড়ে, প্রান্তিক উৎপাদনও বাড়ে, কিন্তু গড় যা বাড়ে প্রান্তিক তার থেকে বেশি বাড়ে। দেখো এখানে গড় 10 থেকে 13 হয়েছিল, কিন্তু প্রান্তিক 10 থেকে 16 হয়েছিল। তাহলে গড় যা বাড়ে প্রান্তিক তার তুলনায় বেশি বাড়ে। বাড়তে বাড়তে একটা সময় আসে যখন গড় আর প্রান্তিক দুটোই সমান হয়ে যায়, তারপরে গড় উৎপাদনও কমে, প্রান্তিক উৎপাদনও কমে, কিন্তু গড়ের তুলনায় প্রান্তিকটা বেশি হারে কমে। একটা সময় কমতে কমতে প্রান্তিক উৎপাদন 0 হয়, 0 হয়ে প্রান্তিক উৎপাদন মাইনাসে চলে যায়, কিন্তু গড় উৎপাদন কমতে কমতে গড় উৎপাদন কিন্তু কখনোই 0 বা মাইনাসে যেতে
পারে না। এটাই হলো গড় উৎপাদনের সাথে প্রান্তিক উৎপাদনের সম্পর্ক। তো আজকে তোমাদেরকে উৎপাদন তত্ত্বের কিছুটা বিষয় আলোচনা করলাম, পুরো বিষয়টা এখনো হয়নি। এই ভিডিওটার পরবর্তী পার্টটা আবার আমি পরবর্তী সময় আপলোড করব। তো সেই কারণে তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করা থাকলে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে। এবং তোমরা যদি কেউ আমার কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমার নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও।